এবার আমরা আলোচনা করব আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে। আবৃতবীজী উদ্ভিদগুলোকে ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মস। বর্তমানে পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদরাই রাজত্ব করছে। পৃথিবীতে সবচেয়ে বেশি যে উদ্ভিদগুলো পাওয়া যায় তারাই কিন্তু আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদের ব্যাপারে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানব। প্রথমে নাম থেকেই শুরু করি। আবৃতবীজী উদ্ভিদ কেন বলা হচ্ছে? কারণ এর বীজটা ফল দিয়ে আবৃত, তাই এদেরকে বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তুমি যদি একটা আম দেখো, মনে করো এটা হচ্ছে একটা আম, এটা হচ্ছে একটা আম, আর এইটা হচ্ছে আমের বীজ। দেখা যাচ্ছে আমের বীজটা আমের ফল দ্বারা আবৃত। বীজটা যেহেতু ফল দিয়ে আবৃত থাকে তাই এদেরকে কিন্তু বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। ইংরেজি নামটাতে যদি যাই, ইংরেজিতে বলা হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্মস। কেন বলা হচ্ছে? অ্যাঞ্জিও শব্দটার মানে হচ্ছে পাত্র বা ভেসেল বা কৌটা বা বোতল। আচ্ছা, অ্যাঞ্জিও মানে তাহলে কি? পাত্র। আর স্পার্ম মানে হচ্ছে বীজ। স্পার্ম মানে হচ্ছে বীজ। মানে এদের বীজটা দেখে মনে হয় বীজটা একটা পাত্রের মধ্যে রয়েছে। আমের ব্যাপারটা চিন্তা করো, আমের ফলটা চারপাশে রয়েছে। আমের ফলটাকে যদি তুমি একটা পাত্রের সঙ্গে তুলনা করো তাহলে দেখা যাচ্ছে বীজটা পাত্রের মাঝখানে অবস্থান করছে। অর্থাৎ বীজগুলো একটা পাত্রের ভেতরে আবদ্ধ রয়েছে, বীজগুলো একটা থলের ভেতরে আবদ্ধ রয়েছে, তাই এদেরকে কিন্তু বলা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। ইংরেজি নামটা এই কারণেই চলে এসছে। এদের আরও একটা নাম রয়েছে। আবৃতবীজী উদ্ভিদগুলোকে গুপ্ত বীজী উদ্ভিদও বলা হয়। গুপ্ত বীজী উদ্ভিদ। কেন গুপ্ত বীজী উদ্ভিদ বলা হয়? কারণ বীজটা গোপনে থাকে। একটা আমের বীজ কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। আমের কত বড় বীজ আছে সেটা কিন্তু বাইরে থেকে দেখে জানা যায় না। যেহেতু বীজটা কেমন আছে সেটা বোঝা যাচ্ছে না, বীজটা গোপনে রয়েছে, তাই এটাকে কিন্তু বলা যেতে পারে গুপ্তবীজী উদ্ভিদ। প্রথমে আমরা আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি সম্পর্কে ধারণা নেব। কখন, কত আগে আবৃতবীজী উদ্ভিদগুলো উৎপত্তি লাভ করে? আবৃতবীজী উদ্ভিদদের উৎপত্তি অনেক আগে। উৎপত্তি প্রায় 13 কোটি বছর পূর্বে। যেই সময় আবৃতবীজী উদ্ভিদগুলো উৎপত্তি লাভ করে সেই এরাটাকে বলা হয় মেসোজোয়িক এরা। মেসোজোয়িক এরার কোন পিরিয়ডে এরা উৎপত্তি লাভ করে? বলা হয় ক্রিটাসিয়াস পিরিয়ডে এরা উৎপত্তি লাভ করে। ক্রিটাসিয়াস পিরিয়ডে এরা উৎপত্তি লাভ করে। দেখো, আমরা আগে নগ্নবীজীদের জন্য পড়েছিলাম নগ্নবীজী উদ্ভিদদের উৎপত্তি প্যালিওজোয়িক এরার ডেভোনিয়ান পিরিয়ডে। তার অনেক পরে আবৃতবীজী উদ্ভিদদের উৎপত্তি। নগ্নবীজী উদ্ভিদরাই পৃথিবীতে আগে উৎপত্তি লাভ করে এবং তাদের থেকেই কিন্তু আবৃতবীজী উদ্ভিদদের উৎপত্তি। এবার আবৃতবীজী উদ্ভিদদের সংখ্যার ব্যাপারে একটু ধারণা নিতে হবে। পূর্বে আবৃতবীজী উদ্ভিদরা এত বেশি শক্তিশালী ছিল না। যত দিন গেছে নগ্নবীজী উদ্ভিদরা পৃথিবী থেকে বিলুপ্তি লাভ করেছে এবং আবৃতবীজী উদ্ভিদরাই পৃথিবীতে বেশি শক্তিশালী হয়ে গেছে। বর্তমানে আবৃতবীজী উদ্ভিদ প্রচুর পরিমাণে পৃথিবীতে পাওয়া যায়। কত বেশি পাওয়া যায় তার সংখ্যাটা আমি তোমাদের একটু আইডিয়া দিই। যে সংখ্যাটা বলবো এটা হলো পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদদের জন্য 300টি ফ্যামিলি রয়েছে। 300টি গোত্র বা ফ্যামিলি রয়েছে। 300টি গোত্র বা ফ্যামিলি রয়েছে। 12,000 গণ বা জেনাস রয়েছে এবং এই 12,000 গণ বা জেনাসের ভেতরে 2,87,000 প্রজাতি বা স্পেসিস রয়েছে। 2,87,000 প্রজাতি, অনেক জায়গায় 3 লক্ষ বলা থাকতে পারে। দেখো, নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা কিন্তু অনেক কম, ওই 650 থেকে 700টা, কিন্তু আবৃতবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা সেখানে প্রায় 3 লক্ষ প্রজাতি। বুঝতে পারছো, নগ্নবীজী উদ্ভিদের তুলনায় আবৃতবীজী উদ্ভিদরাও পৃথিবীতে অনেক বেশি, কয়েকশো গুণ বেশি। এবার যদি বাংলাদেশের ঘটনাটা বলি, বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কেমন সেটা একটু লক্ষ্য করো। বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা প্রায় 4,000টি প্রজাতি বা স্পেসিস।
বাংলাদেশে প্রায় 4000টি প্রজাতি বা স্পেসিস রয়েছে আবৃতবীজী উদ্ভিদদের। আমরা জেনেছিলাম পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ সেটা নগ্নবীজী উদ্ভিদ, কিন্তু আবৃতবীজীদের মধ্যে সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটা তার নামটা আমাদের জানতে হবে। আবৃতবীজীদের মধ্যে সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটা? যদি পৃথিবীর সাপেক্ষে বলি, পৃথিবীতে আবৃতবীজী হিসেবে সবচেয়ে উঁচু উদ্ভিদ হলো ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস শুনে অবাক লাগছে যে বাংলাদেশের ইউক্যালিপটাসটা এত বড় হয় না। আসলে বাংলাদেশে ইউক্যালিপটাস এত বড় হয় না, তবে অস্ট্রেলিয়াতে ইউক্যালিপটাস অনেক লম্বা হতে পারে। অস্ট্রেলিয়ার এই ইউক্যালিপটাস গাছগুলো প্রায় 300 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। ইউক্যালিপটাস গাছের উচ্চতা হতে পারে প্রায় 300 ফুট। এদিকে বাংলাদেশের যদি ব্যাপারটা চিন্তা করি, বাংলাদেশের সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটা? বাংলাদেশের সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটা? বাংলাদেশে সবচেয়ে উঁচু উদ্ভিদের নাম হচ্ছে বৈলাম বৃক্ষ। বৈলাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু উদ্ভিদের প্রজাতি। এর কিছু কিছু গাছ আছে যারা 200 ফুটের চেয়েও বেশি উঁচু হতে পারে, উচ্চতা প্রায় 200 ফুট পর্যন্ত হতে পারে। আমরা মনে রাখবো তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ যেটা নগ্নবীজীর একটা উদ্ভিদ, নাম হলো সেকুয়া। কিন্তু আবৃতবীজীর ক্ষেত্রে চিন্তা করলে আবৃতবীজীদের মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ হচ্ছে ইউক্যালিপটাস। জন্ম অস্ট্রেলিয়াতে, তারা 300 ফুট পর্যন্ত অস্ট্রেলিয়াতে হতে পারে। বাংলাদেশে আবৃতবীজীদের মধ্যে সবচেয়ে উঁচু উদ্ভিদ হচ্ছে বৈলাম বৃক্ষ, যেটা প্রায় 200 ফুট বা 200 ফুটের চেয়েও বেশি হতে পারে। এবার সবচেয়ে যদি ক্ষুদ্র আবৃতবীজীর উদ্ভিদের কথা চিন্তা করি, ক্ষুদ্র আবৃতবীজীদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ কোনটা? প্রথমে পৃথিবীর ব্যাপারটা জেনে নেই। পৃথিবীতে আবৃতবীজীদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যে উদ্ভিদটা রয়েছে তাকে কিন্তু বলা হয় উলফিয়া মাইক্রোস্কোপিকা। উলফিয়া মাইক্রোস্কোপিকা। বুঝতে পারছো এই নামটা কিন্তু এসছে মাইক্রোস্কোপিক সাইজের হওয়ার কারণে, এবং উলফিয়া কিন্তু একজন মানুষের নাম। একজন মানুষের নাম থেকে উলফিয়া কথাটা এসছে এবং মাইক্রোস্কোপিকা কথাটা এসছে মাইক্রোস্কোপের নাম থেকে। এখন যদি আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ কোনটা? বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদের নাম হচ্ছে উলফিয়া অ্যারাইজা। উলফিয়া অ্যারাইজা। উলফিয়া অ্যারাইজা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ। এই উলফিয়া মাইক্রোস্কোপিকা এত ক্ষুদ্র, তার সাইজটা তোমাদেরকে একটু বলি, 0.1 মিলিমিটার। এইটুকু জায়গার নাম, এই যে এইটুকু হচ্ছে 1 মিলিমিটার। এইটুকু জায়গাকে আবার যদি তুমি 10 ভাগের 1 ভাগ করো তাহলে পাওয়া যাবে 0.1 মিলিমিটার। এত ক্ষুদ্র এই উলফিয়া উদ্ভিদগুলো। উলফিয়া অ্যারাইজা এটা বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ, এবং পৃথিবীর জন্য সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিকা। এবার আমরা আলোচনা করব আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে। যদিও বৈশিষ্ট্যগুলো আমরা আবৃতবীজী এবং নগ্নবীজীর পার্থক্য পড়ার সময় টুকটাক জেনেছিলাম, আমরা আরও একবার রিভিশন করব। লক্ষ্য করো, প্রথম বৈশিষ্ট্য থেকে শুরু করি। আবৃতবীজী উদ্ভিদগুলোকে বলা হচ্ছে স্পোরোফাইট। আমরা জানি যে সকল উদ্ভিদের দেহে 2n সংখ্যক করে ক্রোমোজোম থাকে তারাই কিন্তু স্পোরোফাইট। তাহলে আবৃতবীজী উদ্ভিদের প্রত্যেকটা কোষের মধ্যে 2n সংখ্যক করে ক্রোমোজোম পাওয়া যায়, এই জন্য উদ্ভিদ দেহগুলো স্পোরোফাইট। আমরা এটাও শুনেছিলাম শৈবাল, ছত্রাক এরা ছিল কিন্তু গ্যামেটোফাইট, অর্থাৎ শরীরে তাদের n সংখ্যক করে ক্রোমোজোম বিদ্যমান। তারপরে বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদগুলো হচ্ছে পুষ্পক, মানে ফুল তৈরি হয়। প্রকৃতপক্ষে পুষ্পক কিন্তু আবৃতবীজী উদ্ভিদগুলোই। যদি আমরা ওই বেনথাম এবং হুকারের ক্লাসিফিকেশনে দেখেছিলাম নগ্নবীজী আবৃতবীজী উভয়কেই পুষ্পক উদ্ভিদ মনে করা হচ্ছে, কিন্তু নগ্নবীজীর উদ্ভিদের যেই ফুলটা সেটা কিন্তু প্রকৃতপক্ষে ফুল না। অনেকগুলো পাতা ফুলের মতো আচরণ করে, যে পাতাগুলোকে বলা হয় স্পোরোফিল। অর্থাৎ নগ্নবীজীরা প্রকৃতপক্ষে পুষ্পক না, প্রকৃতপক্ষে পুষ্পক কিন্তু এই আবৃতবীজীগুলোই। সবশেষে বলা হচ্ছে কি ভাস্কুলার। ভাস্কুলার মানে হচ্ছে সেই সকল উদ্ভিদ যে উদ্ভিদগুলো শরীরের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম নামের ভাস্কুলার টিস্যু রয়েছে। যাদের গায়ের মধ্যে জাইলেম ফ্লোয়েম রয়েছে, ভাস্কুলার টিস্যু রয়েছে, তারাই হলো ভাস্কুলার উদ্ভিদ। আমরা জেনেছিলাম আবৃতবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং টেরিডোফাইট এই 3 ধরনের উদ্ভিদ হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ। তাহলে আমরা মনে রাখবো আবৃতবীজী উদ্ভিদগুলো বা অ্যাঞ্জিওস্পার্মগুলো হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ। তারপরে বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড থাকে।
এদের তো আসলে ফুল থাকে, ফুলের মধ্যে স্ত্রী স্তবক থাকে, স্ত্রী স্তবকের মধ্যে 3টা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। আমি একটু তোমাদের ছবি এঁকে দেখাই, খেয়াল করো। যে কোনো ফুলের মধ্যে এরকম একটা থলে আমরা দেখব, এই থলেটাকে আমরা বলবো হচ্ছে গর্ভাশয়। ফুলের মধ্যে যে থলেটা পাচ্ছি তার নাম হলো গর্ভাশয়। গর্ভাশয়ের সামনে থেকে একটা দ্বন্দ্ব বের হয়ে যায় যার নাম হলো গর্ভদণ্ড, এবং গর্ভদণ্ডের মাথাতে আরেকটা থলের মতো অংশ থাকে যার নাম হলো গর্ভমুণ্ড। এটার নাম হচ্ছে গর্ভাশয়, দ্বন্দ্বটার নাম হচ্ছে গর্ভদণ্ড, আর মাথাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। ইংরেজিগুলো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, যে কোনো আবৃতবীজী উদ্ভিদের ফুলের মধ্যে এই গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই 3টা জিনিস থাকবে। গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকবে এবং ডিম্বকটা নিষেকের পরে বীজে পরিণত হবে। নিষেকের পরে কি হবে সেটা আলাদা ব্যাপার, আমরা গর্ভাশয়ের ভেতরে ডিম্বকটা দেখে নেই। এটা হলো গর্ভাশয়। ডিম্বকটা দেখতে অনেকটা এরকম হয়, ডিম্বক এই থলিটার মতো আসলে হয় দেখতে। ডিম্বকের নিচের দিকে দেখো একটা সরু রাস্তা রয়েছে যার নাম হলো ডিম্বক রন্ধ্র। তো যাই হোক, এটার নাম হলো ডিম্বক, আমরা বুঝলাম আশা করি। ডিম্বকের মধ্যে থাকে হচ্ছে ডিম্বাণু, সহকারী কোষ, বিপরীত দিকে থাকে হচ্ছে প্রতিপাদ কোষ, মাঝখানে থাকে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এগুলো অনেক কিছু থাকে, এগুলো নিয়ে অত ডিটেলসে পড়া যাবে না, আপাতত সংক্ষেপে একটু জেনে নেই। তাহলে ডিম্বকের মধ্যে আবার অনেক গ্যাঞ্জাম রয়েছে, ডিম্বাণু রয়েছে, সেকেন্ডারি নিউক্লিয়াস রয়েছে, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, অনেক কিছু রয়েছে। তারপরে দেখো, পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় এবং শুক্রাণু দেখতে হয় ফ্লাজেলাবিহীন। পরাগরেণুটা এসে গর্ভমুণ্ড এই জায়গাতে এসে পতিত হয়। পরাগরেণু বাতাসে উড়ে উড়ে এসে অথবা পোকামাকড়ের মাধ্যমে অথবা পানিতে উড়ে উড়ে এসে গর্ভমুণ্ডতে পতিত হয়। তারপরে পরাগরেণু এখান থেকে একটা নালী তৈরি করে, এই নালীটার নাম হলো পরাগনালী। এই পরাগনালীর ভেতরে দেখা যায় ছোট ছোট 2টা শুক্রাণু তৈরি হয়েছে। এই যে 2টো দানা দেখছো, এগুলো হচ্ছে শুক্রাণু। শুক্রাণুগুলো পরাগনালীতেই তৈরি হয় এবং শুক্রাণুর মধ্যে দেখো কোনো ফ্লাজেলা নাই, এদের শুক্রাণুতে কোনো ফ্লাজেলা থাকে না। এদের নিষেকটাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। কেন ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক বলা হয়? দেখো, শুক্রাণু কিন্তু 2টা, একটা শুক্রাণু এসে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, আরেকটা শুক্রাণু এসে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়। 2বার নিষেকের ঘটনা ঘটে বলে এটাকে বলা হয় দ্বিনিষেক। আমি নগ্নবীজে আবৃতবীজের পার্থক্য পড়ানোর সময় এগুলো ডিটেলসে বলেছিলাম, ওখানে ছবি টবি সবই ভালো করে আঁকা ছিল, ওখান থেকে তোমরা দেখতে পারো। যাই হোক, শুক্রাণু এবং ডিম্বাণুর একবার মিলন হয়, সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণু আরও একবার মিলন হয়, 2বার নিষেক হয় বলে এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। লক্ষ্য করো, নিষেকের পরে ট্রিপ্লয়েড শস্য তৈরি হয়। নিষেকের পরেই কিন্তু ট্রিপ্লয়েড শস্য তৈরি হয়। দেখো, শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় এই জায়গা থেকে তৈরি হবে বীজ, এবং শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনের ফলে এখান থেকে তৈরি হবে হচ্ছে শস্য। শস্য হবে ট্রিপ্লয়েড, শস্য হবে ট্রিপ্লয়েড, এটা আমি আগেও বলেছি। সবশেষে বলা হচ্ছে কি, আর্কিগোনিয়া থাকে না, এদের কিন্তু আর্কিগোনিয়া নাই। আর্কিগোনিয়া থাকা কিন্তু অনুন্নত বৈশিষ্ট্য। আমরা নগ্নবীজীদের আর্কিগোনিয়া দেখেছিলাম, ব্রায়োফাইট, টেরিডোফাইটেরও আর্কিগোনিয়া থাকে, তবে আবৃতবীজী উদ্ভিদের আর্কিগোনিয়া থাকে না। আর্কিগোনিয়ার পরিবর্তে এই থলেটা থাকে যার নাম কিন্তু হচ্ছে ডিম্বক। তারপরে বলা হচ্ছে জাইলেমের ভেসল থাকে এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে। আমরা নগ্নবীজী উদ্ভিদ পড়ার সময় পড়েছিলাম যে তাদের জাইলেমের মধ্যে ভেসেল নামের উপাদানটা অনুপস্থিত, ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ নামের উপাদানটা অনুপস্থিত। তবে আবৃতবীজী উদ্ভিদদের মধ্যে কোনো কিছু অনুপস্থিত না, জাইলেমের ভেসেলটাও রয়েছে, ফ্লোয়েমের আবার সঙ্গী কোষটাও রয়েছে। তারপর বলা হচ্ছে কি, বীজের বীজপত্র 1টি অথবা 2টি, বীজের বীজপত্র 1টি অথবা 2টি। যখন আবৃতবীজী উদ্ভিদগুলো নিষেক করে ফেলবে, যখন তাদের বীজ ফল এগুলো তৈরি হবে, আমরা খেয়াল করে দেখব ফলের মধ্যে থাকবে বীজ, বীজের মধ্যে কখনো 2টা পার্ট পাবো, কখনো একটা পার্ট পাবো, এই পার্টগুলোকেই কিন্তু বলা হয় বীজপত্র। কোনো উদ্ভিদের বীজের মধ্যে যদি আমরা 2টা পত্র পাই সেটাকে আমরা বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং কোনো উদ্ভিদের বীজের মধ্যে যদি আমরা একটা পত্র পাই সেটাকে বলবো আমরা একবীজপত্রী উদ্ভিদ। আমরা সামনে কিন্তু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখো,
এদের গ্যামেটোফাইট সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। এই কথাটার মানে হচ্ছে আমরা দেখেছিলাম একটা জীবের জীবনচক্রে দুই রকম দশা দেখা যায়, একটাকে বলা হয় হ্যাপ্লয়েড দশা আর একটাকে বলা হয় ডিপ্লয়েড দশা। এই হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার আবর্তনকেই বলা হয় কিন্তু জনুক্রম। তো জনুক্রমের ক্ষেত্রে দেখা যায় জীবের কোনো দশাটা বেশি শক্তিশালী হয়, কোনো দশাটা আবার দুর্বল হয়। আমি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই, লক্ষ্য করো। মনে করো এটা হচ্ছে একটা উদ্ভিদ, বড় একটা উদ্ভিদ, যে উদ্ভিদ এই মুহূর্তে হচ্ছে ডিপ্লয়েড দশায় রয়েছে। উদ্ভিদটা কিন্তু বেশ শক্তিশালী, স্বনির্ভরশীল, অর্থাৎ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, কারো কাছেই কোনো কিছুর উপরে নির্ভর করে না, এরকম। তো এই উদ্ভিদটা কি করবে? শুক্রাণু তৈরি করবে। এই উদ্ভিদটা ডিম্বাণু তৈরি করবে। এই শুক্রাণু ডিম্বাণুগুলো হবে কিন্তু হ্যাপ্লয়েড দশা। এই শুক্রাণু ডিম্বাণু মিলন করে সেখান থেকে কিন্তু আবার উদ্ভিদের চারা তৈরি হবে। এই যে এটা চারা গাছ, চারা গাছ কিন্তু আবার কিন্তু ডিপ্লয়েড দশা। এই যে ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা, আবার ডিপ্লয়েড দশা, এই যে পর্যায়ক্রমিক আবর্তনটা, এই পর্যায়ক্রমিক আবর্তনটাকেই কিন্তু বলা হয় জনুক্রম। সাধারণত আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এরকম জনুক্রম দেখা যায়। ডিপ্লয়েড দশাটা হলো বড় গাছের জন্য এবং হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে ছোট ছোট শুক্রাণু ডিম্বাণুর জন্য। দেখো, এই হ্যাপ্লয়েড দশাটাকেই কিন্তু বলা হয় আবার গ্যামেটোফাইটিক দশা। পরবর্তীতে এই ডিপ্লয়েড দশাটাকে কিন্তু বলা হয় স্পোরোফাইটিক দশা। যদি আমরা একটা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে যাই, আমরা দেখতে পাচ্ছি এই হ্যাপ্লয়েড দশাটা বা গ্যামেটোফাইটিক দশাটা কিন্তু খুব দুর্বল। দেখো তো, একটা গাছের শুক্রাণু ডিম্বাণু খুব দুর্বল না? এবং এই শুক্রাণু ডিম্বাণু কিন্তু একা একা চলাফেরাও করতে পারে না, খাবারও তৈরি করতে পারে না, তারা বড় গাছের উপরে নির্ভরশীল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইট দশাটা, হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইটিক দশাটা বড় গাছের উপরে নির্ভরশীল। শুক্রাণু ডিম্বাণুগুলো বড় গাছের উপরে নির্ভরশীল, অর্থাৎ গ্যামেটোফাইটিক দশাটা তার স্পোরোফাইটিক দশার উপরে নির্ভরশীল। এই জন্য বলা হচ্ছে গ্যামেটোফাইটিক দশাটা খুবই সংক্ষিপ্ত, শুক্রাণু ডিম্বাণু খুব কম দিন বাঁচে, এই জন্য বলা হচ্ছে খুব সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। অর্থাৎ এই শুক্রাণু ডিম্বাণু তো একা একা কিছুই করতে পারে না, সে বড় গাছের উপর নির্ভর করে থাকে। এই জন্য আমরা বলবো যে গ্যামেটোফাইটিক দশাটা সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। তারপর বলা হচ্ছে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। খুবই সহজ একটা কথা। জনুক্রম কি? এই যে ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা, এই আবর্তনটাকে বলা হয় জনুক্রম। আমরা কিন্তু আম গাছের বা কাঁঠাল গাছের বা যে কোনো আবৃতবীজী গাছেরই হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশাকে খুব ভালো করেই শনাক্ত করতে পারি। খুব সহজেই জনুক্রমটা বোঝা যায় যে এই বড় গাছটা এটা হলো ডিপ্লয়েড দশা, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র শুক্রাণু ডিম্বাণু এগুলো হ্যাপ্লয়েড দশা। জনুক্রমের তাহলে দুইটা দশাকে খুব আলাদা করা যায়, সহজে আলাদা করা যায়, এই জন্য বলা হচ্ছে এটাকে সুস্পষ্ট জনুক্রম। এমন অনেক উদ্ভিদ রয়েছে, যেমন শৈবালের কথা বলা যায়, তাদের হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা আছে, কিন্তু কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড কোনোটাই ঠিকমতো বোঝা যায় না। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো অস্পষ্ট জনুক্রম। যাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশাকে আলাদা করা যাবে তারাই কিন্তু সুস্পষ্ট জনুক্রম। এগুলোই হচ্ছে তাহলে আবৃতবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি বেশি ক্লিয়ার করে দিয়েছি নগ্নবীজী আবৃতবীজীর পার্থক্য আলোচনা করার সময়। ওখান থেকে তোমরা দেখলেই বরং বেশি উপকৃত হবে।